বিজেপির প্রচারে শমশেরগঞ্জে হিংসায় নিহতদের পরিবার। বিজেপির প্রচারে হরগোবিন্দ দাসের স্ত্রী ও পুত্রবধূ। বিজেপি প্রার্থী ষষ্ঠীচরণ দাসের প্রচার মঞ্চে হরগোবিন্দ দাসের পরিবার। নির্বাচনের আঁচ হরগোবিন্দের বাড়িতেও এসে পৌঁছেছে। পারুল দাস 1 বছর আগের সেই স্মৃতি এখনো ভুলতে পারেননি, কিন্তু পারুল দাস রাজনীতির ময়দানে বলা যায় তাকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। গতকালই পারুল দাস শমশেরগঞ্জের বিজেপি প্রার্থীর সমর্থনে তার বৌমাকে নিয়ে থানার পাশের মঞ্চে গেছিলেন। পারুল দেবী, গতকাল আপনি তো গেছিলেন বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে, কি বললেন মানুষের কাছে? আমি কিছু বলিনি। হ্যাঁ, ওরাই বললে সব, আমি শুনলাম, আমি কিছু বলিনি। আপনার বৌমাও গেছিল? হ্যাঁ, পিঙ্কিও গেছিল। পিঙ্কিও গেছিল। আপনাদের কারা নিয়ে গেল? ওই বিজেপির দলে লিয়া গেল সব, মনোজ, এখানকার মনোজ, আর এইসব টুকটুকিতে করে। এই 1 বছর হয়ে গেল, এখনো কি আপনাদের ভয় লাগে? ভয় তো লাগে। আচ্ছা, কি ওরা চলে গেলে আমাদের কি হবে? স্বামী নেই, ছেলে নেই, কেউ নেই, বাড়ি অন্ধকার। ছেলেরাকে মায়ও বনবাস দিলেছে, বাপ থাকলে তো যেত না, দেশি পড়তো গায়ের স্কুলে। প্রধানমন্ত্রী আসছেন জঙ্গিপুরে শনিবার দিনকে, আপনি কি সেই সভায় যাবেন? লিয়ে গেলে যাব। কি বলতে চান প্রধানমন্ত্রীকে? কি বলবো, আমাদের তো এখানে বিএসএ ক্যাম্প চাইছি, আমরা আর কি চাইবো? বাংলা মৎস্য পালনে আত্মনির্ভর নয়, এখনো বাইরের রাজ্য থেকে মাছ আনাতে হয় বাংলাকে। আক্রমণ প্রধানমন্ত্রীর। ভিন রাজ্য থেকে আনতে হয় না মাছ, পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়। पश्चिम बंगाल में एक और बड़ी संभावना मछली पालन में है, फिशरीज में है, सी फूड में है। मेदिनीपुर की तो ये बहुत बड़ी ताकत रही है, लेकिन स्थिति क्या है? बंगाल में मछली की इतनी डिमांड है, लेकिन बंगाल मछली पालन में अब तक आत्मनिर्भर नहीं है। आज भी बंगाल अपनी जरूरत के लिए मछली दूसरे राज्यों से मंगानी पड़ती है। ইলিশ মাছ আগে পাওয়া যেত না যদি ওপার বাংলা থেকে না আসতো, কিন্তু আমরা ইলিশ মাছ যাতে বাংলায় জন্মায় 2013 সালে ডায়মন্ড হারবারে একটা রিসার্চ সেন্টার করেছিলাম। আজ কিন্তু মনে রাখবে, অঢেল ইলিশ মাছ বাংলায় উৎপাদন হয়। আগে বাংলায় সব ডিমটাই আসতো হায়দ্রাবাদ থেকে, এখন বাংলায় 90% ডিম আমরা নিজেরা তৈরি করি। এমনকি চুনো মাছ, পুঁটি মাছ, সেগুলো সংরক্ষণের জন্য আমরা চুনো, পুঁটি এদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছি। আমরা চাই মাছগুলো বড় হোক, যাতে আমাদের হায়দ্রাবাদ থেকে মাছ কিনে খেতে না হয়। আরজিকরে চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় নতুন নির্দেশ কলকাতা হাইকোর্টের। সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় অনেক কিছুই জানেন বলে মনে হয়। সিবিআই চাইলে ফের সঞ্জয় রায়কে জেরা করতে পারে এবং প্রয়োজনে অন্য সন্দেহভাজনদেরও জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। ঠিক কি নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, আমরা জানবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের কাছ থেকে। সৌভিক, দেখো, কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে নির্দেশে বলা হয়েছে যে সিবিআই যদি মনে করেন তাহলে এই মামলার ক্ষেত্রে ফের তারা সঞ্জয় রায় বা অন্য কোনো সন্দেহভাজন ব্যক্তি থাকলে তাদেরকে ফের জিজ্ঞাসাবাদ সিবিআই করতে পারবে। এবং তার পাশাপাশি যেটা বলা হয়েছে যে সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে বা এই মামলার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যদি সিবিআই মনে করে যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার কোনো প্রয়োজন রয়েছে, তাহলে সেই আধুনিক প্রযুক্তি বা সেই পদ্ধতি সিবিআই অবলম্বন করতে পারবে। এই মর্মে কিন্তু কলকাতা হাইকোর্ট আজকে নির্দেশ দিয়েছে। তার পাশাপাশি তোমাকে বলবো যে পরিবারের তরফ থেকে আজকে কলকাতা হাইকোর্টে একটি ডিএনএ প্রোফাইল এবং তার পাশাপাশি কিছু অডিও রেকর্ডিং সেটাও আজকে জমা দেওয়া হয়। ফলে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে সিবিআই প্রয়োজন মনে করলে এই যে অডিও রেকর্ডিং এবং ডিএনএ প্রোফাইল
এগুলো খতিয়ে দেখে তারা কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে। এবং এর পাশাপাশি যেটা কলকাতা হাইকোর্ট মনে করছেন যে অভিযুক্ত সঞ্জয় রায় তিনি কিন্তু অনেক কিছু জানেন, ফলে যদি সিবিআই এর এই অবস্থায় এসে বা এই এখনকার বর্তমান পরিস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করার কোনো রকম প্রয়োজন হয় সেই কাজ সিবিআই করতে পারবে, এবং সেক্ষেত্রে সিবিআই যেন কোনো রকম ভাবে দ্বিধাগ্রস্ত না হয় সেই পর্যবেক্ষণও আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। তার পাশাপাশি কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে কোনো মামলার ক্ষেত্রে ফরেনসিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, ফলে ফরেনসিক পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ তথ্য তারা পেয়ে থাকেন। এবং সেখানে উদাহরণ দিয়ে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে খড়গপুর আইআইটির একজন ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনায় যখন ফরেনসিক পরীক্ষা হয়, ফরেনসিক বিশেষজ্ঞরা বেশ কিছুটা সময় পরে তারা কিন্তু খুনের সপক্ষে তাদের মতামত ব্যক্ত করেছিলেন। প্রথমত যখন সেই মামলা প্রথম পর্যায়ে শুরু হয়েছিল তখন খুনের তথ্য সেইভাবে জোরালোভাবে ছিল না, কিন্তু পরে ফরেনসিক বিশেষজ্ঞরা বিভিন্ন দিক খতিয়ে দেখে খুনের সপক্ষে তাদের মতামত দেন। ফলে এই গোটা ঘটনাটাও ফরেনসিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে কলকাতা হাইকোর্ট মনে করছেন, এবং সিবিআই মনে করলে বা সিবিআই চাইলে তারা কিন্তু এই ফরেনসিকের বিষয়টাও আরো ভালোভাবে তারা খতিয়ে দেখতে পারেন, সেই মর্মেই তারা কিন্তু মতামত দিয়েছেন। এবং তার পাশাপাশি এটা বলা হয়েছে যে পরিবারের তরফ থেকে একটা আবেদন করা হয়েছিল যে তারা প্লেস অফ অকারেন্স যারা যেতে চান বা ভিজিট করতে চান, অর্থাৎ তারা হাসপাতালে যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে তারা যেতে চান। এবং ফলে সেখানে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে যখন সিবিআই এর এই গোটা ঘটনায় কোনো আপত্তি নেই, তখন সরকারের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে আপত্তির কি রয়েছে সেই প্রশ্নও কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট তুলেছে। ফলে সব মিলিয়ে কলকাতা হাইকোর্ট সিবিআইকে আবারও বলেছে যে সিবিআই প্রয়োজন মনে করলে এই মামলার ক্ষেত্রে যা যা করণীয় আছে বা যা যা ফার্দার ইনভেস্টিগেশন আছে সিবিআই কিন্তু সেই কাজ করতে পারবে। ফলে 12ই মে আবারও এই মামলার শুনানি হবে এবং সেই সময় পরবর্তী পর্যায়ে সওয়াল জবাব হবে, এবং এই সময়ের মধ্যে সিবিআই কোনো যদি ইনভেস্টিগেশন করে থাকে বা অনুসন্ধান করে থাকে বা প্রয়োজন মনে করে থাকে তার রিপোর্টও তারা কলকাতা হাইকোর্টে পেশ করতে পারবে। এই মর্মেই কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। দেবস্মিতা। ধন্যবাদ সৌভিক। কিছু অডিও ক্লিপিংস আছে যাতে করে মনে হচ্ছে যে লাস্ট সিন টুগেদার থিওরি, মানে অর্থাৎ ঘটনার ঠিক আগে কার সঙ্গে মেয়েটিকে দেখা গিয়েছিল সে তত্ত্বেও সিবিআই কিন্তু সে নজর দেয়নি। মহামান্য বিচারপতিরা বললেন আমরা আমাদের যাবতীয় নথি পাঠিয়ে দেব সিবিআই এর কাছে, সিবিআই সেগুলি পড়বে এবং মনে করলে সিবিআই পুঙ্খানুপুঙ্খভাবে আবার তদন্ত করবে। আমি মনে করি যে দরজা খুলে গিয়েছে, যে অভয়া হত্যা রহস্যের দরজা বহুদিন ধরে বন্ধ ছিল। অভয়ার মা আপনারা জানেন দুয়ারে দুয়ারে ঘুরেছেন এবং ঘুরে সে দরজা ধাক্কা দিয়ে খুলবার চেষ্টা করেছেন, সে দরজা খোলেনি। আজকে মহামান্য বিচারপতিদের অর্ডারে, মহামান্য কলকাতা হাইকোর্টের অর্ডারে সেই দরজা কিন্তু খুলে গেল। এই অবস্থাতে দাঁড়িয়ে বিচারপতিদের পক্ষ থেকে আজকের রায় আমাদের একটুখানি হলেও স্বস্তি দিয়েছে। আশা করব তমন্নার মতন বা অন্যান্য ক্ষেত্রে যারা যারা এইভাবে খুন হয়েছেন তাদের ক্ষেত্রে যদি এই বিষয়টি সন্তান হারা মানে সন্তান হারা, তিনি কোন রাজনীতি করছেন, কিভাবে তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন, আগে রাজনীতি করতেন না পরে রাজনীতিতে এলেন, এটা বড় কথা নয়। যিনি সন্তানকে হারিয়েছেন এবং এইভাবে হারিয়েছেন এবং সন্তান হারানোর দুঃখকে ঘোচানোর যেখানে প্রশাসনিক স্তর থেকে কোনো চেষ্টা না করে উল্টে বরঞ্চ যারা অপরাধী তাদেরকে আড়াল করে দেওয়ার যে প্রশাসনিক চেষ্টা, এবং সেই প্রশাসনিক চেষ্টা এলি তেলি ব্যাপার নয়। সেখানে দেখা গেছে অন্তত 2.5 কোটি টাকা খরচা করেছেন শুধুমাত্র আদালতে বিভিন্ন ক্ষেত্রে আইনজীবীদের বিল মেটাতে। এই 2.5 কোটি টাকা তৃণমূলের টাকা নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।